প্রত্যেকে হেডিং করো। আজকের টপিক ডাব্লিউই স্পেশাল ম্যাথ ক্লাস। আজকের ম্যাথ ক্লাসে আমি আগের দিনের মতো প্রত্যেক চ্যাপ্টার থেকে যেগুলো পরীক্ষায় যেগুলো আসে বা আসতে পারে প্রত্যেক চ্যাপ্টার থেকে আমি ডিসকাস করব। ফার্স্ট প্রবলেম নোট ডাউন করো। প্রত্যেকের পারা উচিত। এটা ট্রেনের গতির অঙ্ক। দেখো 132 মিটার ও 108 মিটার, 132 মিটার ও 108 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 32 কিলোমিটার পার আওয়ার ও 40 কিলোমিটার পার আওয়ার বেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করলে কত সময় তারা পরস্পরকে অতিক্রম করবে। আজকের প্রথম প্রবলেম প্রত্যেকে ভালো করে নোট ডাউন করো, দেখো পারা যায় কিনা। আজকের প্রথম প্রবলেম পারা উচিত, দেখো পারা যায় কিনা। ওকে, বিশ্বজিতের অ্যান্সার পেলাম, নীলার অ্যান্সার পেলাম, বাকিরা করে ফেলা উচিত। দেখো পারা যায় কিনা। ওকে, অপশান দিয়ে দিই, দেখে নাও। অপশান এ 30 সেকেন্ড, অপশান বি 18 সেকেন্ড, অপশান সি 12 সেকেন্ড, অপশান ডি 24 সেকেন্ড। অপশান দিলাম প্রত্যেকের সুবিধার্থে, দেখো পারা যায় কিনা। দেওলা অ্যান্সার বলো। রঞ্জিত, পেরে যাওয়া উচিত তুমি, কিন্তু এটা সহজ জিনিস, না পারার কোনো ব্যাপারই নয়। দেখো পারা যায় কিনা, একেবারে সহজ। দেখো পরস্পর অভিমুখে, একটু থিওরিটা বলে দিই। পরস্পরের অভিমুখে দুটো ট্রেন আসছে, পরস্পরের অভিমুখে। একজনের দৈর্ঘ্য 132, একজনের দৈর্ঘ্য 108। পরস্পরকে অতিক্রম করার অর্থ কি? মোট কতটা দূরত্ব অতিক্রম করবে? মোট দূরত্ব হচ্ছে দুটি ট্রেনের দৈর্ঘ্য, যেটা হচ্ছে 132 প্লাস 108, তাহলে কত? টোটাল 240 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। হ্যাঁ কি না, এটা নিশ্চয়ই কারো কোনো ডাউট নেই। এরপরে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে পরস্পরের অভিমুখে আসছে, তাহলে আপেক্ষিক বেগটা বাড়বে না কমবে? আপেক্ষিক বেগ বলো, আপেক্ষিক বেগ বাড়বে না কমবে? আপেক্ষিক বেগ পরস্পর অভিমুখে গেলে সব সময় বাড়ে। তাহলে 32 প্লাস 40 দ্যাট ইজ ইকুয়াল টু 72 কিলোমিটার পার আওয়ার। এরপরও একটা গুরুত্বপূর্ণ কাজ করার আছে। কী কাজ? এই 72 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা। তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কী হবে? ইন্টু 5 × 18 দিয়ে কাটলে 18 4 দ্যাট ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড। হ্যাঁ কি না? 20 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ পেলাম, দূরত্ব পেলাম, সময় কি করে পাবো? সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই বেগ। এগুলো বারবার করানো হয়েছে। তাহলে দূরত্ব কত? 240, বেগ কত? 20, তাহলে অ্যান্সার কত? 12 সেকেন্ড। নীলানে প্রথমে 30 অ্যান্সার কেন বেরিয়েছিল? 12 সেকেন্ড। না, কনভার্ট করাটা খুব ইম্পর্টেন্ট, না হলে কিন্তু মুশকিল। 12 সেকেন্ড। বোঝা গেছে? এই টাইপের প্রবলেমগুলো যে কোনো পরীক্ষার প্রিলিমিনারিতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আশা করি কারোর কোনো বুঝতে অসুবিধা নেই। সহজ প্রবলেম, খুব কঠিন একদমই নয়। হচ্ছে, চলো দেখো পারা যায় কিনা। নেক্সট কোশ্চেন দেখো।
নেক্সট কোশ্চেন, তাড়াতাড়ি করতে হয় যেন প্রত্যেক চ্যাপ্টার থেকে কভার হয়। দেখো দ্বিতীয় প্রবলেম আজকের, একটি নৌকা, এটা নৌকা ও স্রোতের অঙ্ক। একটি নৌকা 4 ঘন্টায়, স্রোতের অনুকূলে 160 কিমি যায়, ও স্রোতের প্রতিকূলে ওই একই পথ দ্বিগুণ সময় ফিরে আসে। নোট ডাউন করেছো? তাহলে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত? দেখো পারা যায় কিনা। অনুপাত কত? ভালো প্রশ্ন, দেখো পারা যায় কিনা। একটি নৌকা 160 কিমি যায় 4 ঘন্টায় স্রোতের অনুকূলে, ও স্রোতের প্রতিকূলে ওই একই পথ সে দ্বিগুণ সময় ফিরে আসে। স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত? দেখো তো পারা যায় কিনা। চেষ্টা করবে। দেখো প্র্যাকটিস সেট, হ্যাঁ বলো, কিছু প্রশ্ন আরেকবার বলে দিচ্ছি। আচ্ছা, অপশানস ওকে। 3:2, অপশান 3:4, 3:1, অপশান ডি নান অফ দিস। দেখো ভালো করে দেখো, পারবে প্রত্যেকে, একেবারে সহজ, কঠিন কিন্তু কিছুই নয়। দেখো প্র্যাকটিস সেট আমার করাতে প্রবলেম নেই, অনেকটাই কভার হয়েছে, এবার প্র্যাকটিস সেট করানোই যায়, কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু ম্যাথের প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। ম্যাথের প্র্যাকটিস থাকলে তবেই কিন্তু প্র্যাকটিস সেট খুব ভালোভাবে করতে পারবে। বাকিদের অ্যান্সার পাচ্ছি না, সমন্বয়, রঞ্জিত, এগুলো খুব বারবার করানো, দেওয়ালে অ্যান্সার দাও। যা দেখো একটা দিকে লেখো অনুকূল, দেখো আমি শেষ বোঝানোর জন্য বলছি, পরীক্ষার সময় লেখার দরকার নেই। একটা দিকে প্রতিকূল, ওকে। অনুকূলে দূরত্ব কতটা গেছে? অনুকূলে দূরত্ব গেছে 160 কিমি, কোনো অসুবিধা নেই। প্রতিকূলে দূরত্ব কত? প্রতিকূলে দূরত্বও গেছে 160 কিমি, কোনো অসুবিধা নেই। অনুকূলে সময় কত লেগেছে? কি বলেছে? 4 ঘন্টায়, হ্যাঁ কি না? প্রতিকূলে কি বলেছে? দ্বিগুণ সময় ফিরে আসে, তাহলে প্রতিকূলে সময় কত লাগবে? 8 ঘন্টা। তাহলে অনুকূলে বেগ কত? 160/4 মানে 40 কিলোমিটার/আওয়ার। প্রতিকূলে বেগ কত? প্রতিকূলে বেগ হচ্ছে 160/8, দ্যাট ইজ 20 কিলোমিটার/আওয়ার, হ্যাঁ কি না? তাহলে অনুকূলে আর প্রতিকূলে বেগ আমরা পেয়ে গেছি, হ্যাঁ কি না? অনুকূলে আর প্রতিকূলে বেগ যেই আমরা পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের কি করা উচিত? এরপরে আমরা সূত্র জানি, স্থির জলে নৌকার বেগ কত? নৌকার বেগ কত হয়? নৌকার বেগের ফর্মুলা কি? অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ বাই 2, তাহলে 40 + 20/2 মানে 60/2 মানে 30 কিলোমিটার/আওয়ার। কেউ ফর্মুলা ভুলে গেলে কিন্তু মুশকিল। এরপরে স্রোতের বেগ কীভাবে বের করি আমরা? স্রোতের বেগের ফর্মুলা কি? অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই 2 মানে কত? 10 কিলোমিটার/আওয়ার। তাহলে নির্ণয় অনুপাত কত হবে? 30:10 মানে 3:1, অপশান সি। বলো, কারোর কোনো ডাউট থাকলে আমাকে বলবে। এই ফর্মুলা নিশ্চয়ই মনে আছে। আমরা অনুকূলে বেগটাকে কী ধরতাম? আপস্ট্রিম ডাউন স্ট্রিম ডি ধরতাম, আর প্রতিকূলে বেগটাকে ইউ ধরতাম, হ্যাঁ কি না? নৌকার বেগকে এক্স ধরতাম। এক্স ইকুয়াল টু কী করতাম? এক্স ইকুয়াল টু কী ইউজ করতাম? বারবার বলতাম যে এক্স ইজ ইকুয়াল টু ইউ প্লাস v/2, আর স্রোতের বেগটাকে ওয়াই ধরতাম। ওয়াই ইজ ইকুয়াল টু কি? এক্স ইউ মাইনাস ডি মাইনাস u/2, হ্যাঁ কি না? বলা হতো কি না? এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলো, কারো ডাউট থাকলে বলবে, আমি ক্লিয়ার করব।
হয়েছে প্রত্যেকে? কোনো বুঝতে অসুবিধা থাকলে বলো আমাকে। বোঝা গেছে তো? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো পারা যায় কি না। এটা একেবারে সহজ প্রশ্ন। দেখো, বলেছে 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিট একটি দিনের কত শতাংশ? 4 ঘন্টা 30 মিনিট একটি দিনের কত শতাংশ? এটাই হচ্ছে প্রশ্ন। হচ্ছে চেষ্টা করো। অপশান দেওয়া আছে 20%, 16.23%। অপশান সি দেওয়া আছে 19%। অপশান ডি দেওয়া আছে 18.34%। একেবারে সহজ প্রশ্ন, এগুলো কিন্তু খুব আসে। 4 ঘন্টা 30 মিনিট একটি দিনের কত শতাংশ? দেখি করে ফেলো। 4 ঘন্টা 30 মিনিট একটি দিনের কত শতাংশ? দেখো, এক দিন মানে কত? 24 ঘন্টা, হ্যাঁ কি না? এবার 4 ঘন্টা 30 মিনিট একে লিখতে পারো 4 ঘন্টা 30 মিনিট মানে হাফ ঘন্টা, তাহলে একে লিখতে পারো 4.5 ঘন্টা। আগে এইটা বলো বুঝতে পারলে কি না। একদিন মানে 24 ঘন্টা, কোনো ডাউট নেই। আর 4 ঘন্টা 30 মিনিট মানে 4.5 ঘন্টা, এতেও কোনো ডাউট নেই। তাহলে শতাংশ বের করতে হলে কী করবো? 4.5 ডিভাইড বাই 24 ইন্টু 100, হ্যাঁ কি না? তাহলে আর একটা স্টেপ করে নাও ইজি হওয়ার জন্য, জাস্ট 24 ইন্টু 10, 100, হ্যাঁ কি না? 0 0 কাটলো, 3 দিয়ে কাটলে 15, 3 3 8, 2 দিয়ে কাটলে 5, আর এখানে 4, তাহলে 75/4, 75/4 মানে 18 3 72, 18.34%, হ্যাঁ কি না? একেবারে সহজ, অপশান ডি। বলো, এই কোশ্চেনগুলো কিন্তু খুব আসে, এই কোশ্চেনগুলো কিন্তু প্রচুর আসে পরীক্ষায়, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। হচ্ছে চলো ভালো করে শুনে নাও। নেক্সট একটু টাফ লেভেলের যাব, দেখো পারা যায় কি না। দেখো, বলেছে 1000 নম্বরের একটি পরীক্ষায়, 1000 নম্বরের একটি পরীক্ষায় এ বি এর থেকে, ভালো করে নোট ডাউন করবে, এ বি এর থেকে 20% বেশি পায় এবং বি সি এর থেকে 25% বেশি পায়, হচ্ছে যদি সি 500 নম্বর পায়, তাহলে এ পাবে বলে ড্যাশ দেওয়া আছে। অপশান বলা আছে 50%, অপশান বি 60%, অপশান সি 75%, অপশান ডি 80%। দেখো তো চেষ্টা করে পারা যায় কিনা, খুব ভালো প্রশ্ন। 1000 নম্বরের একটি পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি পায়, বি সি এর থেকে 25% বেশি পায়। যদি সি 500 নম্বর পায়, তাহলে এ কত নম্বর পাবে? দেখো চেষ্টা করতে পারা যায় কি না, প্রত্যেকে চেষ্টা করে। বিশ্বজিতের একমাত্র অ্যান্সার পেলাম, দেখা যাক। এটা পুরো ট্রিক্স ডিপেন্ডেন্ট, আমি ট্রিক্স দিয়ে শিখিয়েছিলাম, কিন্তু পার্সেন্টেজ থেকে রেশিও ট্রিক্স। যাদের পার্সেন্টেজের নিয়ে সমস্যা আছে আমাকে বলবে, আমি রেকর্ডিং দিয়ে দেবো, ঠিক আছে? দেখো কি নিয়ম, ভালো করে বুঝে নাও। সি এর নম্বরের থেকে কার নম্বর বেশি? বি এর নম্বর। বি এর নম্বর থেকে কার নম্বর বেশি? এর নম্বর, হ্যাঁ কি না? কত বেশি? সি এর থেকে কত বেশি? সি এর থেকে বি হচ্ছে 25% বেশি,
হ্যাঁ কি না? আবার বি এর থেকে এ কত বেশি? 20% হচ্ছে। ওকে, ভেরি গুড, প্রত্যেকের আনসার পাচ্ছি। তাহলে এইটা যখন দুজনেই বেশি, তাহলে আমি প্লাস সাইন ইউজ করতে পারি, কোনো কমের ব্যাপার নেই। এবার আমি ডাইরেক্ট সি ইস টু এ বের করে নিতে পারি। সি ইস টু এ মানে প্লাস 25%, 25%কে ভগ্নাংশে করলে কি হয়? 1/4। আর 20%কে ভগ্নাংশে করলে কত হয়? 1/5। এটা নিয়ে কোনো অসুবিধা নেই কারুর? হ্যাঁ কি না? মনে পড়ছে? যদি এটা জেনে থাকো তাহলে কি জানি কিভাবে অনুপাত বের করে। যেটা হর সেটা সবসময় প্রথমেরটায় লিখে দেয়। হ্যাঁ কি না? এ 4 হর, 4টা সি এর ঘরে লিখলাম, আর এখানে 5 হর, 5টা সি এর ঘরে লিখলাম। যেহেতু উভয় ক্ষেত্রে বেড়েছে তাই এর ঘরে কত হবে? লব হরের যোগফল, দ্যাট ইজ 4 + 1 5, এখানে 5 + 1 6। হ্যাঁ কি না? ভালো করে দেখো। তাহলে কত হচ্ছে? 20:30 মানে কত? 2:3। তাহলে 2:3 যে পেলাম, কার কার অনুপাত পেলাম? C/A এর অনুপাত পেলাম। হ্যাঁ কি না? ভালো করে দেখো। তাহলে অনুপাত 2 মানে কত? 2 মানে হচ্ছে 500 মার্কস। হ্যাঁ কি না? 2 মানে 500। তাহলে 3 মানে কত? এটা বের করলেই অনেকটা এগিয়ে যাবে আমাদের অঙ্ক। তাহলে ঐকিক নিয়মে করে ফেলো, আর কোনো ব্যাপার নয়। তাহলে 2 মানে যদি 500 হয়, 1 মানে হবে 500/2, তাহলে 3 মানে হবে 500/2 ইন্টু 3, দ্যাট ইকুয়াল টু 750। তাহলে এর প্রাপ্ত মার্কস কত? 750। আমি এইভাবে কেন দেখাচ্ছি? যদি তোমাকে কোশ্চেন এরকম আসতো যে এর প্রাপ্ত মার্কস কত, তখন কিন্তু আমরা এইভাবে বের করতাম। তাহলে এই 750টা হাজারের কত পার্সেন্ট? তাহলে 750 ডিভাইড বাই 1000 ইন্টু 100। দুটো শূন্য দুটো শূন্য, একটা শূন্য একটা শূন্য কাটলাম, 75%। বলো, কারো কোনো ডাউট থাকলে বলবে। অপশান সি। কোনো ডাউট আছে? কোনো কারোর প্রবলেম থাকলে আমাকে বলো। কেউ বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবে। সমন্বয় বোঝা গেছে? রঞ্জিত, বুঝতে পারলে? কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। খুব গুরুত্বপূর্ণ প্রবলেম কিন্তু। হয়েছে না হয়নি? চলো নেক্সট কোশ্চেন দেখো, যদি হয়ে যায় দেখে নাও, না হলে আমি রেকর্ডিং দেবো। যখন রেকর্ডিংটা এক বা একাধিকবার দেখবে ঠিক বুঝতে পারবে। এই জায়গাটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। ওকে, যে পার্সেন্টেজ থেকে রেশিওতে কনভার্ট করে একটা দুজনের মধ্যে কম্পেয়ার করা, এটা কিন্তু এই অঙ্কের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো পারা যায় কিনা। বলেছে সুদের হার কত হলে, এটা সুদে ফিরে এলাম আবার, সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ তার আসলের 1/5 অংশ হবে। দেখো পারা যায় কিনা। সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ তার আসলের 1/5 অংশ হবে? অপশান 10%, 2.5%, অপশান সি 8%, অপশান ডি 4%। অপশান দিলাম, একেবারে সহজ, তাড়াতাড়ি করে ফেলা উচিত, তাড়াতাড়ি করে ফেলা উচিত। ওকে, বিশ্বজিৎ নীলানে অ্যান্সার পাচ্ছি। রঞ্জিত অ্যান্সার দিতে হবে। বাকিরা, শরদিন্দুর অ্যান্সার পাচ্ছি না, অর্পিতার অ্যান্সার পেলাম। ওকে, দেখো এইগুলো একদম সহজ। ধরে নিতে হয় আসল কি, যখন কিছু ডেটা বলে দেওয়া নেই। আসল পি, আসল যদি পি হয় তাহলে সুদ কত হবে? সুদ কত হবে? 1/5 মানে p/5 হবে। কোনো অসুবিধা নেই। সময় কত বলেছে? সময় হচ্ছে 5 বছর বলেছে। এই তো ব্যাপার। তোমাকে সুদের হার আর কোশ্চেন চেয়েছে। আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে SI, সরল সুদ বলেছে। তাহলে SI পি ইন্টু আর ইন্টু T/100। তাহলে এখান থেকে আর এর ভ্যালু বের করতে পারি। আর কি হবে? SI ইন্টু 100 ডিভাইড বাই
পি ইন্টু টি, হ্যাঁ কি না? এসআইয়ের ভ্যালু কত? P/5 ইন্টু 100 ডিভাইড বাই পি ইন্টু 5, হ্যাঁ কি না? অসুবিধা নেই। তাহলে দেখো, তাহলে প্রথমেই আমি একটু ক্যালকুলেট করে নিই। P/P ইন্টু 5 ইন্টু 5 ওপরে 100, হ্যাঁ কি না? তাহলে 5 5-এ কত হয়? 25, 25 দিয়ে 100 কাটলে কত হয়? 4, আর পি কেটে গেল, তাহলে 4%। অপশান ডি। একেবারে সহজ কিনা আমাকে বলো? এগুলো কিন্তু মারাত্মক সহজ, এগুলো কিন্তু করতে হবে খুব তাড়াতাড়ি। যেমন অনেকেই পারছো, এরকমভাবে করলে তখন কিন্তু আমাদের প্রিপারেশান ঠিক লেভেলে এগোবে। খুব গুরুত্বপূর্ণ এগুলো প্রবলেম, একটু ভালো করে দেখে নাও। হচ্ছে, চলো নেক্সট কোশ্চেন দেখো পারা যায় কি না। আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি যাতে অনেকগুলো চ্যাপ্টার একসঙ্গে কভার হয়। যাদের কোনো জায়গায় ডাউট হচ্ছে একটু রেকর্ডিং দেখে নিও, দেখো পারা যাচ্ছে কি না। নেক্সট কোশ্চেন দেখো, লিখে নাও যে 12,500 টাকার 20% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? এখন প্রত্যেক পরীক্ষায় কিন্তু এই পার্থক্য দিয়ে কোশ্চেন খুব আসে। 12,500 টাকার 20% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? ফর্মুলা মনে আছে? আচ্ছা, তাকে অপশান দিয়ে দিই। অপশান হচ্ছে 1200 টাকা, অপশান বি হচ্ছে 250 টাকা, অপশান সি 500 টাকা, অপশান ডি 750 টাকা। আর ফর্মুলা তোমাদের মনে আছে? এটার ফর্মুলা বা ট্রিক্স বলেছিলাম। কি ট্রিক্স? যে সুদের হারের পার্থক্য, সুদের হারের পার্থক্য বলছি, উভয় সুদের পার্থক্য, নোট ডাউন করে নাও। উভয় সুদের পার্থক্য, এই উভয় সুদের পার্থক্যকে যদি আমরা ডি ধরি, ভালো করে শোনো, উভয় সুদের পার্থক্যকে আমরা যদি ডি ধরি, তাহলে ডি এর ফর্মুলা কি? ডি ইজ ইকুয়াল টু পি ইন্টু R/100 তার হোল স্কোয়ার, যেখানে পিটা কি? পিটা হলো আসল, আর আরটা কি? আরটা হচ্ছে সুদ। তবে এই ফর্মুলা তখনই অ্যাপ্লিকেবেল যদি সময়টা 2 বছর হয়। 2 বছর হলে তবেই এই ফর্মুলা অ্যাপ্লিকেবেল, হ্যাঁ কি না? এটা বলেছিলাম। তাহলে তোমার ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করো, এটা যেহেতু 2 বছর বলেছে অ্যান্সার পাবো। তাহলে পার্থক্য কত হবে? পি বলতে 12,500 ইন্টু আর এর ভ্যালু কত? 20/100 তার হোল স্কোয়ার। ওকে, প্রত্যেকের অ্যান্সার সুন্দর পেয়েছি। চলো, 12,500 কাটাকাটি করলে 5, তাহলে 1/5 হোল স্কোয়ার মানে 1/25, 25 দিয়ে কাটলে 500। ওকে, তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 500, অপশান সি। এই ফর্মুলাটা মনে ছিল? এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে সুদের পার্থক্যর ক্ষেত্রে, কারণ এখন যে সুদ দিয়ে যে কোশ্চেনগুলো আসছে সেখানে কিন্তু এই সুদের হারের পার্থক্যটা কিন্তু ইম্পর্টেন্ট। সুদের হারের পার্থক্য বলছি, এই সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো, বলো। কোনো সমস্যা থাকলে আমাকে বলো। বোঝা গেছে না যায়নি? আরে গেছে তো। 3 বছর বা তার বেশি সময় হলে 3 বছরের জন্য আলাদা ফর্মুলা আমি করিয়েছিলাম, 3 বছরের ফর্মুলাও করেছিলাম। কে বলতে পারবে 3 বছরের ফর্মুলা? কারো মনে মুখস্থ আছে? 3 বছর হলে কি ফর্মুলা হয়? d = pr স্কয়ার না, ব্র্যাকেট আছে আপনার 300 প্লাস r ডিভাইডেড বাই 100 এর হোল কিউব। 100 এর হোল কিউব, ভেরি গুড। তাহলে ওখানেও কিন্তু ফর্মুলা করেছিলাম আমি, যে ডি ইজ ইকাল টু পি আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর ডিভাইড বাই 100 কিউব। এটাও কিন্তু ফর্মুলা করা ছিল, যদি ভুলে যাও লিখে নাও আর একবার, অসুবিধা নেই। ফর্মুলা লিখে নাও যে ডি ইজ ইকুয়াল টু পি ইন্টু আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর ডিভাইড বাই 100 কিউব। এটা কিন্তু কখন? এইটা পার্থক্যটা হবে তখন যদি এটা আমরা 3 বছরের ক্যালকুলেশন করি। যখন টি ইজ ইকাল টু 3 বছর, তখন কিন্তু এই ফর্মুলা হবে। তবে 3-এর অধিক চলে গেলে তখন আর কোনো ট্রিক্স বা ফর্মুলা ডিপেন্ড করে না, তখন তোমাকে তথাকথিত নিয়মে করতে হবে। তবে পরীক্ষায় দেখা যায় যে হয় 2 বছর, নয় 3 বছর, এরকমই দেওয়া হয়।
দেখো এটা কিন্তু আমি করিয়েছিলাম ক্লাসে বারবার, করানো সত্ত্বেও যদি তোমরা না মনে রাখো তখন কিন্তু এটা খুব আনফর্চুনেট হয়। আমি কিন্তু করিয়েছিলাম। যার কোনো টপিকে যদি ডাউট থাকে, রেকর্ডিং চাও আমাকে চাইবে, আমি দিয়ে দেবো। তোমরা একটু সিরিয়াসলি শুরু করতে থাকো। হয়েছে? চলো নেক্সট কোশ্চেন দেখো পারা যায় কি না। নেক্সট কোশ্চেন দেখো পারা যায় কি না। নেক্সট কোশ্চেন এটা হচ্ছে পরিমিতি থেকে দিয়েছে, পরিমিতি থেকে। দেখো বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় প্রতিটি 40 সেন্টিমিটার ও তাদের অন্তর্বর্তী কোণ 45 ডিগ্রি হলে সমান বাহুর ওপর অঙ্কিত লম্বের উচ্চতা কত? খুব ভালো প্রশ্ন, কোশ্চেনকে ভালো করে নোট ডাউন করো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় প্রতিটি 40 সেন্টিমিটার ও তাদের অন্তর্বর্তী কোণ 45 ডিগ্রি হলে সমান বাহুর ওপর অঙ্কিত লম্বের উচ্চতা কত? খুব ভালো প্রশ্ন, একটু প্রত্যেকে চেষ্টা করো। এর জন্য কিন্তু একটা বিশেষ ট্রিক্স আছে, সেই ট্রিক্সের ওপর অ্যাপ্লাই করে কিন্তু আমরা এই প্রবলেম এগোবো। ওকে, এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স আছে, আমি বলেইছিলাম যে কি ফর্মুলা। দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে কি? সমদ্বিবাহু ত্রিভুজ বলতে আমরা কি বুঝি? সমদ্বিবাহু ত্রিভুজ বলতে যার দুটি বাহু পরস্পরের সঙ্গে সমান আর এটি অসমান, তাহলে সমদ্বিবাহু মানে যার দুটি বাহু পরস্পরের সঙ্গে সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলছি। এখানে বলা আছে এই সমান বাহু দুটো 40 সেমি, এই অন্তর্বর্তী কোণটি 45 ডিগ্রি। হ্যাঁ কি না? যদি তাই হয়, যদি সেটাই হয়ে থাকে, তাহলে বলেছে কি এই সমান বাহুর ওপর অঙ্কিত লম্ব, যে কোনো সমান একটা বাহু ধরলাম, এই সমান বাহুটা, এর ওপর অঙ্কিত লম্বটা কত, এই দূরত্বটা জানতে চাইছে। খুব ভালো করে শোনো। তাহলে একটা জিনিস আমি বলেছিলাম, মনে করে দেখো, যে এই সমান বাহুদ্বয়কে যদি আমি এ সেমি বলি, এবং অন্তর্বর্তী কোণ যদি থিটা হয়, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কিন্তু আমি নোট ডাউন করিয়েছিলাম কদিন আগেই, আমি ত্রিভুজের ক্লাস নিলাম। কি? হাফ অফ এ স্কোয়ার ইন্টু সাইন থিটা। হ্যাঁ কি না? ফর্মুলা মনে পড়লে বলবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু 40 ইন্টু সাইন 45 ডিগ্রি। হ্যাঁ কি না? ভালো করে বলো, কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে আমাকে বলবে। হয়েছে? তাহলে যদি এটাই হয়ে থাকে, তাহলে তোমার কি বলবো, তাহলে তোমার এ কত হবে, মানে কাটাকাটি করলে কত হবে? 20, আর 20 ইন্টু 40 ইন্টু সাইনের এর ভ্যালু কত? 1/√2। এবার আমরা কর্ণের সময় শিখিয়েছিলাম যে নিচে √2 থাকলে সেটাকে কর্ণ নিরসন করে নেওয়া প্রয়োজন। তাহলে এটা হলে কত হচ্ছে? 40 দুগুণে 800 ইন্টু √2/2। হ্যাঁ কিনা? জাস্ট ওপরে আর নিচে √2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 400। তাহলে কত বলবো আমি? 400√2 বর্গ সেমি। এটা কি পেলাম? এটা পেলাম হচ্ছে ওই ত্রিভুজটির ক্ষেত্রফল। এবার ভালো করে শোনো, ক্ষেত্রফল তো একটা ফর্মুলাতে নির্ণয় করা যায় তা কিন্তু নয়, ক্ষেত্রফলের আরেকটি বিশেষ ফর্মুলা আছে। কি ফর্মুলা? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হ্যাঁ কি না? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কত এই ত্রিভুজের ক্ষেত্রে? ভালো করে কোশ্চেনটা পড়ো। সমান বাহুর ওপর অঙ্কিত লম্ব,
তাহলে সমান বাহুর ওপর অঙ্কিত লম্ব মানে কি, সমান বাহুটাকে ভূমি ধরতে পারি, দ্যাট ইজ 40, উচ্চতাকে ধরে নাও এইচ। এইটা কত হবে, এটা কার সঙ্গে সমান হবে, 40√2 সঙ্গে সমান, 400√2 সঙ্গে সমান, হ্যাঁ কি না? তাহলে প্রথমেই কি ব্যাপার, প্রথমেই ভালো করে দেখে নাও, এইটার সঙ্গে এইটা কাটলে 10 হচ্ছে। তাহলে একটা স্টেপ লিখে নাও, অহেতুক স্টেপ জাম্প করো না। 10√2 = h/2, তাহলে h = কত হবে, 20√2। বলো, বুঝতে না পারলে বলবে আমাকে, খুব গুরুত্বপূর্ণ প্রবলেম কিন্তু। তাহলে প্রথমে আমি ক্ষেত্রফল বের করলাম বিশেষ ফর্মুলা দিয়ে, যে ফর্মুলাটা একমাত্র সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, সেখান থেকে ক্ষেত্রফল বেরোলো 400√2। এবার ক্ষেত্রফল বের করা আর একটা বিশেষ ফর্মুলা রয়েছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ক্ষেত্রফলের জায়গায় ক্ষেত্রফলে বসালাম, হাফের জায়গায় হাফ। ভূমি বলতে কি, কোশ্চেনটা পড়ে দেখো, কোশ্চেনটা বলেছে সমান বাহুর ওপর অঙ্কিত লম্ব, অর্থাৎ সমান বাহুর ওপর অঙ্কিত লম্ব বলতে কি, যেটা 40 সেন্টিমিটার ওটাই ভূমি, ইন্টু 40, উচ্চতাটাকে এইচ ধরে নিয়েছি, তাহলে সেখান থেকে এইচের ভ্যালু বেরোলো 20√2। বোঝা গেছে না যায়নি? দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রবলেম কিন্তু এইগুলো। এখন এই সাধারণ প্রবলেমের থেকে একটু ঘুরিয়ে এই প্রবলেমগুলো কিন্তু আমাদের আসছে। কারো সমস্যা নেই, দেখো ভালো করে দেখে নাও, আশা করি সমস্যা হওয়ার কোনো কথাই নয়। ওকে, পরবর্তী প্রবলেম, এই প্র্যাকটিস সেটের পরবর্তী প্রবলেম ভালো করে দেখো। বলেছে 5টি সংখ্যার, এটা গড় থেকে, 5টি সংখ্যার গড় 16, একটি সংখ্যা বাদ দেওয়া হলে, একটি সংখ্যা বাদ দেওয়া হলে, ভালো করে নোট ডাউন করবে, একটি সংখ্যা বাদ দেওয়া হলে গড় 2 বেড়ে যায়, গড় 2 বেড়ে যায়। বাদ দেওয়া সংখ্যাটি কত? খুব ভালো প্রশ্ন, দেখো পারা যায় কি না। সংখ্যাটি কত? অপশান দিই, 12, 10, 8, 6। অপশান দিলাম, প্রত্যেকে চেষ্টা করো, দেখো পারা যায় কি না। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রবলেমগুলো। 5টি সংখ্যার গড় 16, একটি সংখ্যা বাদ দেওয়া হলে গড় 2 বেড়ে যায়। ওকে, দেখো একদম তথাকথিত পদ্ধতিতে করব, ওই কোনো ট্রিক্স অ্যাপ্লাই করার চেষ্টা করব না। দেখো 5টি সংখ্যার গড় 16, তাহলে সমষ্টি কত, আগে এটা কেউ বলো, সমষ্টি কত হবে? 16 × 5 দ্যাট = 80। অসুবিধা নেই। তাহলে 5টি সংখ্যার গড় ছিল 16, মানে সমষ্টি হচ্ছে 80, এই নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে দেখো, একটি সংখ্যা বাদ দেওয়া হয়েছে, বাদ দেওয়ার অর্থ কি, এখন সংখ্যাটির সংখ্যা কত, 5 - 1 কটি, 4টি। তাহলে এখন কটি সংখ্যা রয়েছে, 4টি সংখ্যা রয়েছে, কেন একটি সংখ্যা বাদ দেওয়া হয়েছে বলে মাইনাস করলাম। এবার গড় কি হয়েছে, গড় তো বেড়েছে, তাহলে আগে গড় ছিল 16, বাড়লো 2, তাহলে এখন গড় হলো 18, হ্যাঁ কি না? তাহলে আগে গড় ছিল 4, এখন গড় হলো, আগে গড় ছিল 16, এখন গড় হলো 18। আগে সংখ্যা ছিল 5, এখন সংখ্যা হলো 4, তাহলে বর্তমানে সমষ্টি কত, বর্তমানে সমষ্টি কত, 4 × 18 দ্যাট = 72। তাহলে এখন সমষ্টি 72, আগে ছিল 80। তাহলে যে সংখ্যাটা বাদ দিয়েছি সেই সংখ্যাটা কত, লিখে নাও বাদ দেওয়া সংখ্যা। দেখো পরীক্ষার সময় লেখার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি। কত হবে, 80 - 72 দ্যাট = কত হবে, 80 - 72 হলে 8। তাহলে অপশান সি অ্যান্সার। কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে আমাকে বলো, গেছে কি না। 5টি সংখ্যার গড় 16, সমষ্টি তাহলে 5 16 5 80, একটি সংখ্যা বাদ দিয়ে দিলে সংখ্যা দাঁড়ালো 5 - 1 4টি, গড় দাঁড়ালো 16 + 2, কারণ কি বলেছে, গড় 2 বেড়ে যাচ্ছে, হ্যাঁ কি না। তাহলে বাদ দেওয়া সংখ্যাটি কত, 80 - 72 = 8। কোনো অসুবিধা থাকলে বলো আমাকে, কোনো বুঝতে অসুবিধা হলে জানাও, হ্যাঁ কি না, বোঝা গেছে। চলো পরের প্রশ্ন, পরের প্রশ্ন দেখো পারা যাবে। বলেছে 4 x + 2 + 2 2x + 3 = 96 হলে x এর
মান কত? এটা পরবর্তী প্রবলেম, খুব গুরুত্বপূর্ণ প্রবলেম, ভালো করে দেখে নাও, ইম্পর্টেন্টও। দেখো চেষ্টা করো প্রত্যেকে। অপশান দিই, অপশান এ বলেছে এ অপশান 1, অপশান বি বলেছে 0, অপশান সি বলেছে 2, অপশান ডি বলেছে -1। তাহলে 1 0 2 -1, দেখো তো পারা যায় কি না। 1 0 2 -1, প্রত্যেকে চেষ্টা করবে, একেবারে সহজ প্রবলেম। দেখো কীভাবে হয়, দেখো এটাকে আমরা, ওকে চেষ্টা করো প্রত্যেকে। দেখো এটাকে এইভাবে লিখতে পারি, 4 টু দি পাওয়ার x ইন্টু 4 টু দি পাওয়ার 2, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n হলে যোগ করলে এটা দাঁড়ায়, তাই এটা পরের স্টেপে লিখতে পারি এটা। তারপরে 2 টু দি পাওয়ার 2x ইন্টু 2 টু দি পাওয়ার 3 বলতে পারি ইজিক্যাল টু 96। হ্যাঁ কি না? এখানে আর একটা গুরুত্বপূর্ণ স্টেপ অ্যাপ্লাই করতে হবে। কী স্টেপ? ভালো করে দেখো। 4 টু দি পাওয়ার x ইন্টু এটা কত, 4 স্কোয়ার মানে 16, এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 এর হোল x, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তাহলে কী হয়, a টু দি পাওয়ার m n পাওয়ারে পাওয়ারে গুণ হয়, ইন্টু 2 টু দি পাওয়ার 8 মানে কত, 2 টু দি পাওয়ার 3 মানে কত, 8, ইজিক্যাল টু 96। হ্যাঁ কি না? তাহলে এটা 4 টু দি পাওয়ার x ইন্টু 16 প্লাস এটাও কত, 4 টু দি পাওয়ার x ইন্টু 8 ইজিক্যাল টু 96। হ্যাঁ কি না? তাহলে উভয় থেকে আমরা 4 টু দি পাওয়ার x যদি কমন নিই তাহলে কী পড়ে থাকলো, এখানে 16 এখানে 8, 16 প্লাস 8 ইজিক্যাল টু 96। হ্যাঁ কি না? বোঝা গেছে না যায়নি? তাহলে এটা কত হচ্ছে, 4 টু দি পাওয়ার x ইন্টু 24 ইজিক্যাল টু 96। হ্যাঁ কি না? তাহলে বলতে পারি 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 96/24 ইজিক্যাল টু 4 বলা যায়। তাহলে 4 টু দি পাওয়ার x ইজিক্যাল টু 4 মানে 4 টু দি পাওয়ার 1, তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু 1 বেরোবে। বলো, কারোর কোনো ডাউট থাকলে বলবে। অপশান এ। দেখো স্টেপগুলো করব, অ্যান্সার বের করব, এতে কারো কোনো ডাউট হওয়ার কথাই নয়। হ্যাঁ কি না? কোনো সমস্যা হলে বলো আমাকে। বোঝা গেছে না যায়নি? গেছে তো? দেখো এই হলো আমাদের টোটাল আজকের টপিক। এইভাবে তোমরা আমাকে বললে আমি সপ্তাহে 2 থেকে 3 দিন ম্যাথের এরকম প্র্যাকটিস সেট প্রত্যেক টপিক থেকে এরকম আলোচনা করব। তবে এখানে একটাই কন্ডিশান, তোমাদের কিন্তু যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে সেই চ্যাপ্টারগুলো কিন্তু বেশিরভাগই কমপ্লিট করেছি, সেই চ্যাপ্টারগুলো ভালো করে রিভাইজ দিয়ে নিতে হবে। কারণ কোনো ট্রিক্স বা কোনো সূত্র যাই বলি তো সেটা যেন সঠিকভাবে অ্যাপ্লাই করাটা যায়। সঠিকভাবে যদি অ্যাপ্লাই করতে না পারো তাহলে কিন্তু প্র্যাকটিস সেট করাটা মুশকিল হবে। প্র্যাকটিস সেট মানে প্রত্যেক চ্যাপ্টার যেন ঠিক করে পড়া হয়। ওকে, চলো আজকে এতটাই। আগামীকাল রোববার আমি একটা এক্সট্রা ক্লাস দেবো। এবার আমি গ্রুপে তোমাদের সঙ্গে ডিসকাস করে নেবো যে ক্লাসটা ইংলিশের ওপর রাখবো না আবার ম্যাথের প্র্যাকটিস সেট করাবো। ঠিক আছে, চলো আজকে এতটাই। দেখে নিও প্রত্যেকে, কোনো ডাউট থাকলে আমাকে বলো, রেকর্ডিং প্রত্যেকে দেখে নিও। ওকে, চলো।